বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং সেখানে একটা প্রচ্ছন্ন সাপোর্ট বা প্রশ্রয় বলি আমরা বা সমর্থন বলি, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা একটি ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে অনেকটা বলেছেন। আপনার কি মনে হয় যে ওখান থেকেই আসলে একটি সংশয় শঙ্কা রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করছে? না, সংশয় তো সৃষ্টি হয়েছে তারও আগে। সংশয়টার সৃষ্টি হলো যখন এই যে সংস্কার আগে না নির্বাচন আগে, তারপর যৌক্তিক সময় অল্প কিছু সংস্কার, মানে এই যে যৌক্তিক সময় ব্যাপারটাও তো ক্লিয়ার না। কারো কাছে মনে হতে পারে যৌক্তিক সময় হলো ইউনূস সাহেব 5 বছর থাকুক, কারো কাছে মনে হতে পারে যৌক্তিক সময় হলো 6 মাস, কারো কাছে মনে হতে পারে 3 মাস। কারণ আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের যখন বিধান ছিল কনস্টিটিউশনে, তখন তারা 90 থেকে 120 দিন তাদের দায়িত্ব ছিল এবং তারা সবাই কিন্তু 90 দিনের মধ্যে করেছে। ওই খোয়েম সাহেবের দল ওনারা তো একটা 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিলেন। আমি মনে করি ওই নির্বাচন করার দরকার ছিল, যদি ওই নির্বাচনের ব্যাপারে নানান কথা আছে, ভোটারবিহীন নির্বাচন, বাট ওই নির্বাচনটা না হলে তো আপনি তত্ত্বাবধায়ক সরকার যে সংবিধানে সেটা পেতেন না। সুতরাং তারপরে আপনি যদি ওই নির্বাচনকে অবৈধ বলেন, ওই সংসদকে অবৈধ বলেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারটা অবৈধ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যারা নির্বাচিত হয়েছিলেন তারাও অবৈধ হয়ে যান। তো এইসব জায়গায় কিন্তু আমাদেরকে একটু খোলাসা হতে হবে। তো ওইটার পরে আপনি 12 জুনের মধ্যে একটা নির্বাচন করা গেছে, এই তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নির্বাচন। তো সেটা 90 দিনের কম সময়, 2001-এ 90 দিনের কম সময়, এবং এগুলো কিন্তু ভালো নির্বাচন হয়েছিল। শুধুমাত্র 1/11-এর পরে আমরা একটা দীর্ঘমেয়াদী মিলিটারি ব্যাক তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। তা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা কী হবে? 2 বছর হবে নাকি 1.5 বছর হবে? সেনাপ্রধান যেটা 18 মাস বলতেন সেটা কাউন্ট হবে কি না, এবং সেনাপ্রধান এটা বলতে পারেন কিনা, এটা নিয়েও অনেক কথাবার্তা হয়েছে। এবং সেনাপ্রধান বলার পরে তো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কিন্তু তাদের সাপোর্টটা ওইভাবে আসে নাই। তারা তখন বলতে পারতেন যে হ্যাঁ, সেনাপ্রধান আমাদের কথাটাই বলেছেন। এখন তো সেনাপ্রধানের কথা আমরা বেশি শুনি না, এখন আমরা আপনার প্রেস সেক্রেটারির কথা বেশি শুনি। হি ইজ এ সার্ভেন্ট অফ দি রিপাবলিক, বাট এমনভাবে কথা বলেন যে উনিই বোধহয় সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। উনি ডক্টর ইউনূসের মুখপাত্র নাকি, এরকম একটা স্ট্যাটাসও আছে। হ্যাঁ, আমাদের প্রেস সেক্রেটারি তো ওই যার প্রেস সেক্রেটারি তার মুখপাত্র হবেন, খুব স্বাভাবিক। বাট উনি অনেক রাজনৈতিক কথাবার্তা বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। যেমন উনি বলছেন যে আওয়ামী লীগকে এই লিফলেট বিতরণ করতে দেওয়া হবে না। আমরা অনেক এইটা নিয়েও যদি আলাপ করি, উনি কে এটা বলার? নাম্বার 1, এখানে তো আমাদের পুলিশ আছে, আমাদের ডিএমপি আছে, আমাদের উপদেষ্টা আছে, এবং আওয়ামী লীগ কি একটা নিষিদ্ধ দল কিনা? আপনি যদি দলকে নিষিদ্ধ করেন তখন আপনি এটা বলতে পারেন। লিফলেট দেওয়া একটা খুবই ন্যূনতম গণতান্ত্রিক কর্মসূচি। এখন আপনি লিফলেটের মধ্যে কোনো যদি এমন কিছু থাকে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, যেটা উস্কানিমূলক, যেটাতে সন্ত্রাস সৃষ্টি হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে, তখন আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন। তা আমরা তো এই যে কথাবার্তায় উল্টাপাল্টা বলার কারণে আপনার যে সন্দেহ অবিশ্বাস এটা সৃষ্টি হয়ে যাচ্ছে। রাজনৈতিক দল এটা করতে পারে, এটা কনস্টিটিউশন অনুযায়ী, আমাদের মৌলিক অধিকার চ্যাপ্টার অনুযায়ী আমরা সমাবেশ করব, রাজনৈতিক দল করব, সব কিছু ঠিক আছে। বাট ছাত্র গণ অভ্যুত্থানের সাথে যুক্তরা তারা একটা রাজনৈতিক দল যখন করবেন, তখন তো তাদের সরকারে যাওয়ার দরকার ছিল না, তারা সরকারে থাকবেন। এখন তারা তাদের কেউ কেউ বলছেন যে আমরা যদি রাজনীতি করি তাহলে আমরা রিজাইন করব। তাহলে এই 6 মাস 8 মাস যখন আপনি সরকারে ছিলেন, সেই পিরিয়ডটার কি হবে? তার মানে তো আপনি দলনিরপেক্ষ একটা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আপনি এই কাজটা করলেন। আপনি যেটা ড্যাভোসের যে পডকাস্ট ফিনান্সিয়াল টাইমসের সাথে, সেখানে ডক্টর ইউনূসের যে লাস্ট শেষের দিকে কথাটা আলোচনা হয়েছে। এখন হয়তো উনি খুবই আন্তরিকভাবে কথাগুলো বলেছেন, উনার মনে যেটা আসছে এটা বলেছেন। বাট রাজনৈতিক দল যারা তাকে দেখছে, বা জনগণ যখন তাকে দেখবে, বা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা যখন দেখবে, তখন প্রচ্ছন্নভাবে উনি যে একটা ছাত্রদের একটা দল হোক, দলটাকে সমর্থন করছেন, এবং ছাত্ররা তাকে বলেছে যে আমরা তো দল করলে জনগণ আমাদের ভোট দেবে না, তাদেরকে তিনি উৎসাহিত করেছেন। তো এইসব জায়গায় কিন্তু এগুলো বড় ধরনের ডিপার্চার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এটা যদি এই ধরনের ডিপার্চার করলে রাজনৈতিক দলগুলো বিশ্বাস করবে কীভাবে? আপনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন, একটা হলো রাজনৈতিক দল গঠন, এই গঠন প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারো সাপোর্ট, এবং কেউ কেউ হয়তো জয়েন করবেন। এবং ডক্টর ইউনূসের সর্বশেষ যে পডকাস্টে যে তার ফিনান্সিয়াল টাইমসের সাথে যে বক্তব্য, সেটা নিয়ে তো সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণ আছে। কেন সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হবে না? দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এই স্থানীয় সরকার নির্বাচনটা ক্লিয়ারলি আমরা বুঝতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন এগুলো হলো আইয়ুব খানের সময় বেসিক ডেমোক্রেসি, নিশ্চয়ই আমাদের মনে আছে, ওনারা যথেষ্ট দেখেছেন এগুলো। বেসিক ডেমোক্রেসি করা হয়েছিল কেন? যেন আইয়ুব খানের কোনো দল ছিল না, সে দল করতে চেয়েছে, তার মানে একটা স্থানীয় সরকার নির্বাচনে ওই যে আমরা 80,000 ফ্রেস্তা বলতাম, ওদিকে 40,000 এদিকে 40,000, তারা ভোট দিবে, ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবে। তিনি এইটা করার জন্য, নিজে ক্ষমতায় থাকার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেছে। আমরা যখন জেনারেল জিয়া যখন ক্ষমতা নিলেন, জেনারেল এরশাদ যখন ক্ষমতা নিলেন, তখনও তাদের কোনো দল ছিল না, শুধু তারাও স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেছেন। কারণ স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে যাদের কোনো রাজনৈতিক দল থাকে না, তারা একটা দল গড়ে তোলার চেষ্টা করেন। সেটা এই অভিজ্ঞতা তো আমাদের সব রাজনীতিবিদদের আছে। সুতরাং তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইবেন না, এটা খুব স্বাভাবিক। একদম মানে তাদের যৌক্তিক কারণ আছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হবে না। তার উপরে আগুনে ঘি ঢালার মতো কাজটা করলেন দুইজন সমন্বয়ক এবং একটি পার্টির বোধহয় নেতা উপস্থিত ছিলেন, 4 জন ছিলেন এখানে। তারা 4,000 5,000-এর মতো ওই যে যাদের ভেঙে দেওয়া হয়েছে সরকারি, সেই সরকার এসে যে সমস্ত ইউনিয়ন কাউন্সিল এবং ওই যে পৌরসভা সব ভেঙে দিল, সেটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা সরকার ঠিকমতো বুঝতে পারেনি হয়তো, বাট এই সিদ্ধান্ত তো এখন চেঞ্জ করার কোনো সুযোগ নেই। কেন ওই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। কী হলো, তাদেরকে ডেকে আনলেন ঢাকায়, তারা আসলেন ঢাকায়, তাদের সাথে কথা বললেন এবং তাদেরকে বললেন যে আমরা তোমাদেরকে পুনর্বাসিত করব, এসব আলাপ আলোচনা। অ্যান্ড দেন তারা খুবই আনন্দের সাথে বলল আপনারা দল করেন, আপনাদেরকে আমরা সমর্থন করব। তো তখন কি বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, এখন বিএনপি এইসব বিষয়ে বেশি কথা বলছে, তাই ওই নামটা বললাম, তারা কেন এই স্থানীয় সরকার নির্বাচন আগে করতে দিবে বা আগে করার বিষয়টা সাপোর্ট করবে? এই সাপোর্ট তো পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি তো, এক হলো আমাদের রাজনীতিতে কি ঘটেছে তাদের উদাহরণ আছে, 2 হলো আপনি আগুনে ঘি ঢালছেন। সুতরাং বিএনপি তো খুবই যৌক্তিক ইয়াতে আছে। এবং আমাদেরকে কিন্তু ডিসাইড করতে হবে কতগুলো ভেগ টার্ম নিয়ে আমরা রাজনীতিতে আলাপ আলোচনা হচ্ছে। একটা হলো যৌক্তিক সময়, সেটা প্রথম দিন থেকে আমরা আলোচনা করছি এবং বিএনপিও বলছে তাদেরকে যৌক্তিক সময় দেওয়া যাবে। বাট কোনো দল বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা প্রোগ্রাম, যেটা রোড ম্যাপ বলেন অথবা বলেন যে কিভাবে কি কাজ করব, আমরা কত দিনের মধ্যে কোন কাজটা করব, এটা পরিষ্কার করেনি। সো যৌক্তিক সময়টা একদম ভেগ। আর একটা হলো অল্প কিছু সংস্কার আর বেশি কিছু সংস্কার। এই অল্প কিছু ইজ টোটালি ভেগ। কয়দিন ধরে আমরা শুনছি, 4 মাস ধরে আমরা শুনছি অল্প কিছু সংস্কার। অল্প কিছু সংস্কার বলতে আমরা কি বুঝি, আমরা জনগণ আর কি বুঝাবেন আমাদেরকে, সেটা পরিষ্কার হওয়া দরকার এবং খুব দ্রুতই পরিষ্কার হওয়া দরকার। আশা করি 8 তারিখের পরে এটা পরিষ্কার হতে শুরু করবে। শিক্ষার্থীদের একটি ঘোষণা ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই যে তাদের যে দুটি বিষয়ের সামনে নিয়ে তারা এগোচ্ছে, আপনার কি মনে হয় যে সেখান থেকেই প্রচলিত রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা বলা যায় অঘোষিত একটি লড়াই তখন থেকেই শুরু হয়েছে? না, বাংলাদেশের জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল তো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চায়। আগে কি ঘটেছে এটার দরকার নেই। আমরা যদি আগের আলোচনা করি তাহলে আমাদের দেশের এই যে 71-এর মুক্তিযুদ্ধের সময় গণহত্যার রেকর্ড আছে। মুক্তিযুদ্ধের পরে যারা শাসন করেছেন তাদেরও আপনি তো তকমা দিয়ে দিয়েছেন, সবাই হলো স্বৈরাচারী, সবাই হলো খুনি, সবাই দুর্নীতিবাজ। এখন সেই রাজনৈতিক পটভূমি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং সেই রাজনৈতিক পটভূমি পরিবর্তন হচ্ছে, এটা রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বুঝতে পারবেন। আর ফ্যাসিবাদের আসুক, এটা তো কেউ, জনগণও চায় না, রাজনৈতিক দলগুলোও চায় না, এবং অন্য কেউ চায় কিনা আমি জানি না, বাট ওনারা যেটা বলছেন এটা সবার দাবি। কিন্তু এই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসুক, এটার কারণে আপনি আপনার দল করবেন, দলটা শক্তিশালী হবে, তারপর যেদিন মনে করবেন দলটা ক্ষমতায় যেতে পারবে কোনোভাবে ভোটে বা ভোট চ্যালেঞ্জ করে বা ভোট নিয়ে তখন আপনি ভোট দেবেন, এটা হবে না। এইখানে তাহলে এইটাই ফ্যাসিবাদী ব্যবস্থা। একটু আগে আমরা বললাম না যে আপনি সরকারের অনেক আচার আচরণে তো আপনি ফ্যাসিবাদ দেখতে পাচ্ছেন এখন। আপনি যে ভাই যেটা বললেন যে মামলা মকদ্দমা, তো মামলা মকদ্দমা মানুষের নামে খামাখা হত্যা মামলা দেন কেন? আমি এখানে বসে আছি, হত্যা মামলা দিবেন দিনাজপুরে, কে মারা গেছে, এটা হলো? তো এইটা তো ফ্যাসিবাদী। আপনার আদালতে কি জামিন হয়? আগাম জামিন শুনানি হচ্ছে, হয় না। আর হাইকোর্ট জামিন দিলে আবার ডিস্ট্রিক্ট কোর্ট জামিন দেয় না। এটা তো ভাই ফ্যাসিবাদী হাসিনার সময় ওনারা তো অনেক সাফার করেছেন, অনেক লোক সাফার করেছে। তখনও কিন্তু আদালতে আগাম জামিন শুনানি হতো, রিট পিটিশনের সময় সুযোগ ছিল। তো আপনি এগুলো প্রত্যেকটা জিনিসই পর্যালোচনা হবে, আপনি কি করছেন, কেন করছেন এবং আমরা কি চাই, সেটা দেখে নিয়ে আপনি আলোচনা করলে বেরিয়ে আসবে যে আমরা আমাদের অন্তর থেকে যদি ওটা কারেক্ট, উনি যেটা বলছে, আমাদের অন্তর যদি শুদ্ধ না হয়, আমাদের রাজনৈতিক দল নিজে যদি শুদ্ধ না হয়, আমরা নিজে যদি গণতান্ত্রিক না হতে চাই, তাহলে এই ফ্যাসিবাদী ব্যবস্থা কিছুই বিলোপ হবে না। আগে আমরা শুদ্ধ হতে হবে এবং এই শুদ্ধ খালি সংস্কার চাপিয়ে দিলে হবে না, এটা নিজের থেকে করতে হবে।